আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রসঙ্গ। দ্রুত একটি চুক্তির শর্তে ইরানের ওপর হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে হামলা স্থগিত করা হয়েছে। ইরান অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে শুধু এর জবাবই দেয়া হবে না, পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে হামলায় পশ্চিম এশিয়ার কোনো দেশ অংশ নিলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ইসরাত সুমা। কথা বলবো তার সঙ্গে। সুমা, আপনাকে স্বাগত দীপ্ত স্টুডিওতে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, যুদ্ধের পরিবর্তে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই নমনীয় অবস্থানের কারণ কি বলে মনে হচ্ছে? এখন শুরুতেই আমি বলতে চাই যে ট্রাম্প আসলে বলেন একটা, করেন আরেকটা। তিনি কখনোই তার অবস্থানে স্থির থাকতে পারেন না, এবং তিনি যে আসলে হুমকি দিচ্ছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা নজিরবিহীন হামলা চালাবো, আমরা এই করব, আমরা উড়িয়ে দেব ইরানকে, আমরা ইরান ধ্বংস করে দেব, আসলে এসব হচ্ছে বেশিরভাগই ফাঁকা বলি। তিনি আবার, আমরা দেখলাম যে গতকাল তার নিজস্ব ট্রুথ সোশ্যালে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, যে সেখানে তিনি বলছেন যে ইরান দ্রুত চুক্তি করতে হবে, নয়তো আমরা ইরানের উপর বড় ধরনের হামলা চালাবো। আসলে ট্রাম্প হামলা চালানোর যুক্তরাষ্ট্রের, যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, যে যুক্তরাষ্ট্রের কিন্তু হামলা চালানোর সক্ষমতা অনেকটাই কমে এসেছে। ইরান যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু অনেকখানি অস্ত্রের ভান্ডার ফুরিয়ে এসেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি যে এই ইরান যুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র 4,62,750 কোটি ডলার, অর্থাৎ 37.5 বিলিয়ন ডলারের মতো তারা ইতিমধ্যে খরচ করে ফেলেছে, এবং এই যে খরচটা হয়েছে তার বেশিরভাগই কিন্তু তারা অস্ত্রের পেছনে দিয়েছে। বেশিরভাগই তাদের অস্ত্রের ভান্ডার কমে এসেছে, তাদের যে টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে, তাদের যে ড্রোন রয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের অত্যাধুনিক রয়েছে, সেগুলো কমে এসেছে। আরেকটি বিষয় হয়েছে যে রাজনৈতিক অবস্থানের দিক থেকেও ট্রাম্পের কিন্তু বেশিরভাগই মার্কিনী, বিভিন্ন জরিপে দেখা গেছে বেশিরভাগ মার্কিনী চান না যে যুদ্ধটা চলুক, কারণ তারা নিজেরাও জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে তাদের দেশে। সো তারাও চাপে আছে, বিশ্ব চাপে আছে। সো তার নিজের দেশেই কিন্তু প্রতিদিন এখন দেখা যায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে যে তারা এই যুদ্ধটা চাচ্ছেন না। সো ট্রাম্পের এখন যে অবস্থানটা নিয়েছেন, যে দেখা যাচ্ছে যে সে হুমকি ধামকি দিয়ে ইরানকে বোঝানো যায় কিনা, কিন্তু ইরান তার নিজস্ব অবস্থানে অনড় রয়েছে। সে মুখে বলছে হামলা করবো, কিন্তু সে ভেতরে ভেতরে ট্রাম্প কিন্তু অনেকটা সংশয় রয়েছেন, যার কারণে এই সংশয়টা থেকে বোঝা যায় যে সে আসলে নমনীয় হতে চাচ্ছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব, ইরানের পরমাণু কর্মসূচি থেকেও এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। তো তেহরান এর থেকে কতটুকু সুবিধা পেতে পারে? দেখুন, ইরানের পরমাণু কর্মসূচি বলতে গেলে ইরানের জন্য হরমুজ প্রণালী কিন্তু বড় একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রই বলা চলে ইরানের জন্য, কারণ এই হরমুজ প্রণালী দিয়ে দেখা যায় যে এই এশিয়ার 20% তেল হচ্ছে গিয়ে রপ্তানি হয়ে থাকে। তো ইরান সুবিধা পাবে আসলে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই। যুক্তরাষ্ট্র চাচ্ছে যে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাক, ইরানকে কন্ট্রোল করতে চাক বা ইরানকে নিয়ন্ত্রণ করতে চায় হরমুজ প্রণালী এসে, কিন্তু এই হরমুজ প্রণালীর এখানে এসেই কিন্তু যুক্তরাষ্ট্র আটকে গেছে, কারণ হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের উপকূলে, ইরানের নিয়ন্ত্রণে। এবং ওমানও এখন দেখা যাচ্ছে যে ওমানও সম্প্রতি ইরানকে একটি প্রস্তাব পাঠিয়েছে যে আমরা এইভাবে তোমাদের সাথে হাত মিলে আমরা হরমুজ প্রণালী পরিচালনা করতে চাই, আমরা ফি নিতে চাই। সুতরাং এবং আরব দেশগুলোও কিন্তু যুক্তরাষ্ট্রকে দেখা যায় কয়েকদিন ধরে যে অনুরোধ করছে যে হরমুজ প্রণালীর বিষয়টা নিয়ে একটু চিন্তা করে দেখতে। যুক্তরাষ্ট্র বলছে যে আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছি, কিন্তু আদতে বিভিন্ন যে বৈশ্বিক সংস্থাগুলো রয়েছে বা জাহাজ চলাচলগুলোর সংস্থা রয়েছে, তাদের পর্যবেক্ষণ বা তাদের তথ্য মতে দেখা যায় যে হরমুজ প্রণালী কিন্তু ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, এবং ইরানের কথা ছাড়া বা ইরানের নির্দেশনা ছাড়া যদি কোনো একটা জাহাজ যায়, ইরান কিন্তু সেখানে হামলা করে বসে, যার কারণে জাহাজ চলাচল অনেকটা স্থবির হয়ে রয়েছে। সুতরাং ইরান আসলে সুবিধা পাওয়ার কিছু নেই, সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণেই এখন পর্যন্ত রয়েছে, বরঞ্চ যুক্তরাষ্ট্র এসে এখানেই আটকে যাচ্ছে।
এবং এই হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং ইরানই এর থেকে ভবিষ্যতে তারা যখন ইরান সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবে, যদি যুদ্ধ বন্ধ হয় যদি, তখন তারা তাদের ক্ষতিপূরণ কিন্তু অনেকটাই উঠিয়ে নিতে পারবে টোল বা ফি আদায়ের মাধ্যমে। সুমা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব, ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ, এটি বিশ্ববাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এটা সম্পূর্ণভাবে অনিশ্চিত একটি বিষয়, কারণ ট্রাম্প এখন চাইছেন যুদ্ধ বন্ধ করি, ইরান তার অনড় অবস্থান, কারণ ইরান এখন অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, যে ইরান অনেক অনড় অবস্থান রয়েছে। এখানে একটাই হচ্ছে গিয়ে মাথা ব্যথার কারণ ইসরায়েল, যে ইরান যে শর্তগুলো দিয়েছে যুক্তরাষ্ট্র মেনে নিলেও ইসরায়েল কিন্তু মেনে নিচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে এই যুদ্ধ আসলে কতটুকু বন্ধ হবে। চুক্তি কিন্তু একটা হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে, বাট দেখা গেছে যে ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, বা হচ্ছে গিয়ে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সাথে একটা হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা হচ্ছে, যদিও ইরান মাঝে মধ্যে বলছে আমরা হামলা করছি না। এখন তাহলে আসলে প্রশ্ন রয়ে যায় কে হামলা করছে। সো নানান রকম বিষয় রয়েছে, যার কারণে এই যুদ্ধ আদতে বন্ধ হবে কিনা। ট্রাম্প কিছু জিনিস ছাড় দিতে রাজি নয়, ইরান কিছু জায়গায় অনড় অবস্থানে রয়েছে, এবং ইসরায়েল তো রয়েছেই, যে তারা গাজা এবং লেবাননে তাদের দখলদারিত্ব বাড়ায় চলবে, হামলা করে চলবে। সো এই বিষয়গুলো নিয়ে না একটা অনিশ্চিত পর্যায়ে রয়ে গেছে, যে তারা তাদের অবস্থানে অনড় থাকলে এই যুদ্ধ কখনোই বন্ধ হবে না। এখন যেমন চলছে, যে দেখা যাচ্ছে এক সপ্তাহ থামছে, এক সপ্তাহ চলছে, যার কারণে আমাদের যে তেলের বা নিত্যপণ্যের যে সাপ্লাই চেইন বা আমাদের যে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো, এগুলো বন্ধ রয়েছে। সো এই বিষয়টা আসলে আরব দেশ সহ বিভিন্ন দেশ আলোচনা করছে, তারা থামানোর চেষ্টা করছে। এখন ভবিষ্যতে আসলে বলে দিবে যে এই যুদ্ধটা আসলে কত দূর এগোবে। সুমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে আমরা আবারও মূল সংবাদে যেতে চাই। জুলাই আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন স্থানীয় সাংবাদিক সোহেল আখুনজি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। 5 আগস্ট 2024 বিকেল 3টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর হবিগঞ্জের বানিয়াচঙ্গে আনন্দ মিছিল বের করে ছাত্র জনতা। ঠিক তখনই পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন স্থানীয় সাংবাদিক সোহেল আখুনজি। এরপর থেকে তার পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহেল আখুনজিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। স্নাতক করেও মিলছে না বিধবা স্ত্রীর চাকরি। সংসার চালাতে গিয়ে হিমশিমে পড়েছেন তিনি। সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরির দাবি জানান তিনি। চাই সরকার যাতে আমাকে একটা চাকরি দেওয়া হোক, চাকরি পেলে আমি আমার সংসার বা আমার বাচ্চারা নিয়ে ভালোভাবে থাকতে পারবো। পিতাকে হারিয়ে এখনো কেঁদে উঠে 4 বছরের ছোট্ট মেয়ে সোহা। ছবিতে প্রায়ই তাদের পিতাকে খুঁজে বেড়ায় 3 ভাই বোন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারটির পাশে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ওনাদেরকে জানিয়ে রেখেছি, ওনাদের যেই কোনো সমস্যা, যেই কোনো প্রয়োজন যেন আমাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে, এবং আমরা সেই বিষয়ে ওনাকে সহযোগিতার বিষয়ে বদ্ধপরিকর। সঠিক তদন্তের মাধ্যমে সাংবাদিক সোহেল হত্যার বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আখলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। বর্ষায় নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাণ ফিরে পায় নৌকার হাট, তেমনই একটি শরীয়তপুরের বুড়ির হাট। প্রতি মঙ্গলবার যেখানে নৌকা কেনাবেচা করতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। নৌকা কারো শখের বাহন, কারো জীবিকার অবলম্বন। বর্ষা এলেই প্রাণ ফিরে পায় শরীয়তপুরের বুড়িরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষের পুরাতন নৌকার হাট। স্থানীয়ভাবে এটি 20 শতকের শুরুর দিকে নিত্যপণ্য প্রয়োজনীয় কেনাবেচার হাট হিসেবেই পরিচিত ছিল। পরে স্থানীয় কাঠমিস্ত্রিরা 2-1 নৌকা তৈরি করে বিক্রি করতেন হাটে। এরপর থেকেই এটি নৌকা তৈরি কেনাবেচার হাট হিসেবে পরিচিত পায়। প্রত্যেক মঙ্গলবারে এখানে 50 থেকে 60টি নৌকা বিক্রি হয়, যা ক্রয় এবং বিক্রয় করতে এখানে ভিড় করেন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা। নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের সংকট এবং অন্যান্য আসবাবপত্রের দাম বৃদ্ধির ফলে এই পেশা কিন্তু ছেড়ে যাচ্ছেন অনেক নৌকা তৈরির কারিগররা। বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের হাটটা এখন দিন দিন মাইল খিতেছে। আর যে আমাদের নৌকা কোঠা পেশা কিনে, এই পেশা কিনে একটু তেমনটা হইতেছে না। কারণ রোড গার্ড হয়ে গেছে, পানি কাজি কম হয়, এলাকার সবার নৌকা কষার দরকার পড়ে না।
এলিগা চাহিদাটা কম। কোষা মনে করেন আগের মতো আগে যে চাহিদাগুলো ছিল বিভিন্ন কারণবশত মিস্ত্রিও বানায় ব্যস্ত করতে পারে না, আর রাস্তাঘাট কিছু অর্থে কোষার তেমন চাহিদা নাই। বর্ষা এলেই প্রাণ ফিরে পায় বুড়িরহাটের এই ঐতিহ্যবাহী নৌকার হাট। কেউ বা আসেন প্রয়োজনের তাগিদে, কেউ বা বাংলার ঐতিহ্য নৌকাকে দেখতে ভিড় করেন। সালাউদ্দিন রূপম, দীপ্ত সংবাদ, শরীয়তপুর। চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল ছাগল অত্যন্ত সুস্বাদু ও কম চর্বিযুক্ত মাংস এবং উন্নত মানের চামড়ার কারণে এটি দেশে বিদেশে পরিচিত। ঐতিহ্যবাহী এই ছাগল প্রাণী সম্পদ পণ্য জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। গ্রামীণ অর্থনীতিতে এটি নীরব বিপ্লব ঘটাচ্ছে। চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল গট অর্থাৎ কালো জাতের ছাগল সারা পৃথিবীতেই বিখ্যাত। জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক যে সংস্থা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মূল্যায়ন অনুযায়ী ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল, সেই ছাগলকে আসলে সব থেকে বিখ্যাত এবং সেরা জাতের ছাগল হিসাবে আসলে মূল্যায়ন করা হয়। চুয়াডাঙ্গাতে বলতে গেলে প্রায় 70% মানুষই এই ব্ল্যাক বেঙ্গল গট অর্থাৎ কালো জাতের ছাগল পালন করে থাকে। এর পালন প্রক্রিয়া খুব সহজ হওয়াতেই মূলত আসলে এই প্রতিটি ঘরে ঘরেই এই ছাগল পালন হয়ে থাকে। ওদের জন্য যে বরাদ্দকৃত দানাদার খাবার সেটা কিন্তু আমরা দিনে 3 বেলা ভাগ করে ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে সরবরাহ করছি। ঘাসের একটা অংশ কিন্তু আমরা কেটে এনে তাদের খাবারের পাত্র দিয়ে খাওয়াচ্ছি, আর একটা অংশ আমরা কিন্তু তাদেরকে চারণভূমিতে দিচ্ছি। চারণভূমিতে দেওয়ার ফলে এদের যে শরীরের যে গঠন, তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটা ভালো থাকতে, প্লাস হচ্ছে তাদের যে প্রজনন স্বাস্থ্য, সেই প্রজনন স্বাস্থ্যটাও কিন্তু এই চারণভূমিতে দেওয়ার ফলে ইমপ্রুভ করে। 2017 সালে চুয়াডাঙ্গা জেলার ব্র্যান্ডিং হিসাবে এই ব্ল্যাক বেঙ্গলকেই আসলে করা হয়। ব্ল্যাক বেঙ্গল গট তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই মূলত সারা পৃথিবীতেই বিখ্যাত। এটা সাদা, খয়েরি বা ধূসর বিভিন্ন রঙেরই হতে পারে। আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে প্রায় 7,000-এর মতো ছাগল পপুলেশন আছে। সেখান থেকে আমাদের ভালো একটা অর্থনৈতিক সাপোর্ট আমাদের গ্রামীণ অর্থনীতিতে আসে। বর্তমান বৈশ্বিক যুগে বিভিন্ন কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংখ্যা কিছুটা কমে যাচ্ছে। আমরা চেষ্টা চালাচ্ছি যে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলে আরো মানুষের কাছে জনপ্রিয় করে তোলা। কুষ্টিয়া গ্রেড হিসাবে পরিচিত হলেও এই ব্ল্যাক বেঙ্গল গট মূলত চুয়াডাঙ্গা সহ এই অঞ্চলেই বেশি পালন হয়ে থাকে এবং প্রতি বছরই আসলে চামড়া এবং মাংস থেকে 2,000 কোটি টাকা আয় করে থাকে এই জেলার মানুষ। হুসাইন মালিক, দীপ্ত সংবাদ, চুয়াডাঙ্গা। মধুমতি ব্যাংক পিএলসির 13শ বার্ষিক সাধারণ সভা 30 জুলাই রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম। সভায় ব্যাংকের ভবিষ্যৎ কৌশল, সেবা সম্প্রসারণ এবং গ্রাহক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবারে খেলার খবর। নবম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী 2 বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল। শনিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে আনসার 27-18 পয়েন্টে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার দল 6-5 পয়েন্টে নীলফামারীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে খো খো ফেডারেশনের সভাপতি AHM জিয়াউল হকের উপস্থিতিতে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের 34টি জেলা ও 2টি বাহিনীর দল অংশ নেয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।